সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কেপিজে স্পেশালাইজড হসপিটালস প্রেজেন্ট সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে আমরা কথা বলতে চাই কিডনি ও মূত্রতন্ত্রের পাথর নিয়ে। আমরা জানি যে আমাদের এই কিডনি বা বৃক্ক এটি গুরুত্বপূর্ণ আসলে অর্গান এবং প্রতিনিয়ত সে শরীরের ভেতরের যে বর্জ্য পদার্থগুলোকে সে সুরক্ষিত করছে আমাদের পুরো শরীরটিকে। কিন্তু সেই কিডনিতে যদি কখনো পাথর জমে অথবা পাথর নিয়ে যদি কেউ ভোগেন, তাতে কিন্তু দীর্ঘমেয়াদী যে কিডনি বিকলতা সেটি তৈরি হতে পারে। একই সঙ্গে যে নানান ধরনের উপসর্গ তৈরি হয়, বিশেষ করে যে ব্যথা এবং অন্যান্য এই ইউরিনের সাথে অনেক সময় রক্ত যায় এবং ব্যথা হয়, এই বিষয়গুলো কিন্তু আসলে মারাত্মকভাবে তার স্বাভাবিক জীবনকে ব্যাহত করে। কিডনি এবং মূত্রতন্ত্রের পাথর, বিশেষ করে কিডনির যে পরবর্তী অংশ রয়েছে ইউরেটার এবং ইউরিনারি ব্লাডার, সেখানেও কিন্তু পাথর এসে জমা থাকতে পারে এবং পাথর তৈরি হতে পারে। এই সবগুলো বিষয় সকাল আপনাদের বলার জন্য আসলে বৈশ্বিক তাপ পাতা দিন বাইরে নয়। এখন আগে যেটা বলছে পরিমাণ বিভিন্ন যে কিডনি পাথর হওয়ার যে না হওয়ার জন্য যে খাবার আপনি মাইক্রো এলিমেন্টসগুলো যেমন সাইট্রিকেটস এগুলো যদি কম থাকে খাবারে, তো সেই কারণে স্ফটিকগুলো আস্তে আস্তে বড় হয়ে পাথরে রূপান্তরিত হয়ে যায়। তো কিডনির পাথর হলে একটা লোক কীভাবে বুঝবে তার কিডনিতে পাথর? এটা দুই ধরনের সমস্যা হতে পারে। একটা হচ্ছে কিছু পাথর আছে যেগুলা খুব দ্রুত এর ক্লিনিক মানে লক্ষণগুলো ফুটে প্রকাশ পায়, আর কিছু পাথর আছে যেগুলা সারফেসগুলো খুব প্লেন, সেখানে দীর্ঘদিন প্রকাশ পায় না, কিন্তু পাথরের কারণে কিডনি ইনফেকশন হয়ে গেলে কিডনি তখন ড্যামেজ হয় বা আপনার ক্রিয়াটিনিন বাড়তে থাকে, তখন রোগীরা আমাদের কাছে আসে। আর সবচেয়ে যেই মারাত্মক যেই সমস্যাটা কিডনির পাথরে করে, যখন পাথরটা নামা শুরু করে ইউরিটার দিয়ে, তখনও একটা প্রচণ্ড তীব্র ব্যথা হয়, যেটা শুধু মহিলাদের যখন নর্মাল ডেলিভারি ব্যথার সঙ্গে তুলনীয়। তো ব্যথায় রোগী ছটফট তীব্র ব্যথার মধ্যে তীব্র ব্যথা, এবং এই ব্যথাটা কোনোভাবেই সে হসপিটালে ইমার্জেন্সি ছাড়া এই ব্যথা কোনোভাবেই ম্যানেজ করা যায় না। তো কিডনির পাথর আপনার যখন ইউরিটারে নেমে যখন পেশাব বন্ধ হয়ে যেতে পারে, বমি হতে পারে, জ্বর আসতে পারে, আর কিছু কিছু পাথর হতে পারে ব্লাডারে, ইউরিনারি ব্লাডারের পাথরগুলোর কারণেও রক্ত যেতে পারে, হেমাচুরিয়া এবং অনেক সময় পেশাব বন্ধ হয়ে যেতে পারে। এইসব আমরা এই যে তিনটা মেইন জায়গা যেগুলো রয়েছেন, কিডনি, তারপরে ইউরেটার এবং ব্লাড মূত্রথলি, পাথরের কথা শোনা, আমি আসলে জানতে চাচ্ছি যে এই পাথরটি আসলে যারা অনেকে মনে করে থাকেন খাদ্যাভ্যাসের সঙ্গে বা ফ্যামিলি হিস্ট্রি বা জেনেটিক সাথে কি কোনোভাবে জড়িত কিনা। যেমন অনেকে মনে করেন যে এটা খাবারটা খেলে পাথর হতে পারে, অথবা এটা না খেলে হতে পারে। পানি খাওয়ার সাথে অনেকে মনে করেন যে এটা সম্পৃক্ত। এই ব্যাপারগুলো আমাকে একটু বলুন। হ্যাঁ, অবশ্যই। আমি একটু আগে বললাম যে গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়ন, যখন আপনি বেশি আপনার ঘাম হবে, তখন ইউরিনটা হয়ে যাবে কনসেন্ট্রেট, খুব ঘন হয়ে যাবে, এবং ঘন ইউরিনটা হচ্ছে পাথর হওয়ার জন্য একটা রিস্ক ফ্যাক্টর। এজন্য আমাদেরকে গ্রীষ্মকালে বেশি তরল পদার্থ খেতে হবে, পানীয় পান করতে হবে। এখন যেরকম তীব্র গরম পড়ছে, এক্স্যাক্টলি। তো আমাদের শরীরটাকে হাইড্রেট রাখতে হবে। আর খাবার, আসলে এখন তো আমাদের খাদ্যাভ্যাস পাল্টায় যাচ্ছে। আগে যে ধরনের পাথর বাংলাদেশে হতো না, যেগুলো শুধু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হতো, আমাদের এখানে সেগুলো দেখা যাচ্ছে। ফাস্ট ফুড, পটেটো চিপস, চকলেট, নাটস, ফ্রাইড আইটেম, এগুলোর কারণে অক্সালেট বেশি বেশি শরীরে যাচ্ছে, এবং যেগুলো পাথর হতে বাধা দেয়,
যেমন শাকসবজি, সাইট্রেট, লেবুর রস, যেগুলো পাথর হতে বাধা দেয়, সেগুলো কম যাচ্ছে শরীরে, বিশেষ করে তরুণ প্রজন্মর। Right. এবং আপনি শুনলে আশ্চর্য হবেন, 18-20 বছরের ইয়াং ছেলে মেয়ে আসতেছে পাথর নিয়ে ইমার্জেন্সিতে। খুবই এটা একটা চিন্তার বিষয়। উদ্বেগজনক বিষয়টি। আমি একটি কথা জানতে চাই যে পাথরে যেটা কিডনিতে যদি পাথর হয়, অনেকে দেখা যাচ্ছে যে লক্ষণটি আর্লি স্টেজে বুঝতে পারেন না, অনেক ইনসিডেন্টাল ফাইন্ডিংস, হয়তো অন্য কোনো কারণে একটা এক্সরে করা হলো, তখন দেখা গেল যে একটা পাথরের অস্তিত্ব, অথবা অনেক সময় অনেক পাথর দেখা যায় রেডিওলুসেন্স, এক্সরেতে বোঝা যাচ্ছে না, অনেক সময় আল্ট্রাসাউন্ড করতে গেল, তখন হয়তো রিপোর্টে লিখলো যে একটা স্টোন রয়েছে, তাকে সে তো বুঝতেই পারছে না। এই ধরনের ক্ষেত্রে যখন এটা দীর্ঘমেয়াদী রয়ে যায়, তখন এটা কি কি ধরনের ক্ষতি করে এবং উপসর্গগুলো আসলে কিভাবে বুঝতে পারি আমরা? ধন্যবাদ অমিত। আসলে সমস্যা হচ্ছে যেসব পাথরগুলা লক্ষণবিহীন, পাথর হলেই ওটার ভিতরে একটা ব্যাকটেরিয়ার কিছু লেয়ার পড়ে, ইকোলাই, মোস্ট অফ দেম আর ইকোলাই। তো এই ব্যাকটেরিয়াগুলো পাথরের উপর বাসা বাঁধে, কলোনি তৈরি হয়, এবং তারা যখন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের কমে যাবে রোগীর, বা আপনার খাওয়া দাওয়ার একটু অনিয়ম হবে, এগুলা দ্রুত বংশ বিস্তার করে এবং তারা কিডনির টিস্যুকে ড্যামেজ করতে থাকে। এটাকে বলে পাইলোনেফ্রাইটিস। রোগী তীব্র জ্বর নিয়ে আসবে, শরীরে কাঁপুনি থাকবে, এবং জ্বর হবে 104-5-6, পেশাবে জ্বালা পড়া হতেও পারে, নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকবার অ্যাটাকের সাথে সাথে তার কিডনি ড্যামেজ হতে থাকবে। তো এই জন্য যেসব পাথর ইনসিডেন্টাল ফাইন্ডিং, বা আমরা আল্ট্রাসোনো করে বা সিটি স্ক্যান করে দেখতে পাই, তো সেসব পাথর যেগুলা মোর দেন হাফ সেন্টিমিটার, এগুলোকে আমরা রিমুভ করার জন্য বলি বা অবজারভেশনে রাখি। জি, অনেক সময় দেখা গেল যে কারো কারো অনেকে জানেন যে তার কিডনিতে একটি পাথর রয়েছে, কোনো সমস্যা করছে না, এবং এটি নিয়ে উনি কাটিয়ে দিচ্ছেন তার সময়। সেই ধরনের ক্ষেত্রে সবাই উদ্বেগ থাকে যে একটি পাথর নিয়ে আমি ঘুরছি, আসলে কি করা উচিত, যে যাওয়া উচিত কিনা, কিছু অপারেশনে অনেক সময় ভয় পায়। আমরা ট্রিটমেন্টে আসবো পরে, কিন্তু এই পাথর নিয়ে দীর্ঘ সময় থাকলে কিডনির বিকলতা তৈরি হতে পারে কিনা? হ্যাঁ, আমি একটু আগে বললাম যে পাথর থাকলে এটা একটা ফরেন বডি, এবং আপনারা জানেন যে আমরা যখন হসপিটালে ক্যানুলা করি, আমরা কিন্তু ডেট দিয়ে দিই, হ্যাঁ, তার 3 দিনই পরে বার করতে হবে ক্যাথেটার, ক্যানুলা। পাথরও একটা ফরেন বডি। তো সেই পাথর যদি দীর্ঘমেয়াদী থাকে, অবশ্যই কিডনি ড্যামেজ হতে পারে। এবং যে এগুলো বেশি প্রযোজ্য যেসব পেশেন্টের আনকন্ট্রোল ডায়াবেটিস রয়েছে, তাদের জন্য এটা বেশি, আরো মানে কিডনিকে ক্ষতি করার সম্ভাবনা আরো বেশি। কারণ ডায়াবেটিস। আবার যদি কিডনির বিভিন্ন মানে কম্পার্টমেন্ট আছে, ক্যালিক্স যেটাকে বলা হয়, যেখানে ইউরিনগুলো আসে, যদি উপরের দিকে পাথর থাকে, এটা অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যেসব ডিপেন্ডিং পার্টে যে পাথরগুলো থাকে, সেগুলো কিন্তু পড়বে না, ওখান থেকে নড়ে না, এবং ওইগুলোকে আলটিমেটলি রিমুভ করতে হবে। আচ্ছা, আমরা যদি বলি যে অবস্ট্রাকশন, যেটা দেখা যাচ্ছে ইউরেটারিক, যেটা আপনি বললেন যে পাথরটি অনেক সময় নেমে আসে এবং একটি জায়গা ব্লক করে দেয়, তখন পুরো কিডনি থেকে ইউরিনটার পাস হতে পারে না। এই যে অবস্ট্রাকশনগুলো তৈরি হচ্ছে, এটির লক্ষণগুলো আসলে রোগীরা কিভাবে বুঝবে? প্রথমেই আসবে প্রচণ্ড ব্যথা, অসহনীয় ব্যথা, বমি, এরপরে এটা আস্তে আস্তে জ্বর আসবে। তো সেসব ক্ষেত্রে দ্রুত তাকে হসপিটালে নিতে হবে ইমার্জেন্সিতে, এবং ব্যথার ম্যানেজমেন্ট আগে করতে হবে, তারপরে ফাইনাল তাকে ট্রিটমেন্টের দিকে নিয়ে যেতে হবে। জি, একটি বিষয় সেটি রয়েছে যে এই পাথরটি যখন রয়ে গেছে, তখন অনেক সময় কিডনির একটু, অনেক সময় বলে কিডনি ফুলে যায় বা হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করে, সেটি আসলে কিডনির কতখানি ক্ষতি করতে পারে? হ্যাঁ, যদি লং টাইম হাইড্রোনেফ্রোসিস থাকে, তো সেই ক্ষেত্রে এটা আস্তে আস্তে যদি দীর্ঘদিন থেকে যায়, তাহলে কিডনির প্যারেনকাইমা, কিডনির যে মাংসটা যেটাকে বলি আমি, যেখানে ওইটা আস্তে আস্তে থিন হয়ে যেতে পারে। এটাকে বলে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, দীর্ঘদিন যদি এরকম থাকে হাইড্রোনেফ্রোসিস। আমাদের দেশে এগুলা মানে রেয়ার না, কারণ আমাদের দেশের লোকজন নেগলেক্ট করে, ব্যথা কমে যায়, ব্যথা কমে গেলে রোগীরা ডাক্তারের কাছে আসে না। কোন কোন ক্ষেত্রে আসলে ইউরিনের সাথে রক্ত যেতে পারে বা কালারটা লাল রেডিশ? হ্যাঁ, যদি আপনার অক্সালেট স্টোন হয়, যেগুলো স্পাইকি কাঁঠালের মতো, ওগুলা যখন কিডনিতে মুভ করবে, পেশেন্ট যখন মুভ করবে, আমরা যখন মুভ করব বা ইউরিটার দিয়ে নামবে, তখন এটার সাথে মিউকোসার একটা ফ্রিকশন হয়, ফ্রিকশন হলে ওখান থেকে রক্ত যেতে পারে এবং ব্যথা বেশি হবে। আর যেগুলো সারফেস স্মুথ, ওগুলোতে ব্লিডিং হবে না। কিন্তু সেই হিসেবে ব্যথা হলেও বা রক্ত পড়লেও যেগুলো অক্সালেট স্টোন স্পাইকি, এগুলো কিন্তু পেশেন্ট ফ্রেন্ডলি, পেশেন্টরা দ্রুত আসে, দ্রুত চিকিৎসা নেয়, এবং সে পেশেন্ট ফ্রি হয়,
স্টোন ফ্রি হয় এবং সে ডিজিজ ফ্রি হয় এবং কিডনিটা সেভ হয়। কিন্তু যেগুলো অ্যাসিমটোম্যাটিক সেগুলোতে সহজে সমস্যা আসে তৈরি না হয় patient। বেশি। অন্য অন্য ডাক্তাররা ইউরোলজিস্ট কাছে পাঠায়, নেফ্রোলজিস্টটা পাঠায়, তখন আমরা এটা ট্রিটমেন্ট করি, তখন অলরেডি লেট হয়ে যায়। স্ট্র্যাগহর্ন ক্যালকুলাস আমরা ওটা তো পড়েছিলাম। সবচেয়ে লেটে আসে, কারণ মানুষ টেরই পায় না। একদম ভিতরে রয়ে ভিতরে যায় ওই রয়ে যায়, সাইজের মতো করে। আচ্ছা, তো আপনি মূত্রথলির পাথরের কথা বলেছেন, সেটি কি আসলে আলাদাভাবে সেখানে তৈরি হতে পারে, না এটা উপর থেকে হ্যাঁ, নেমে আসে? ধন্যবাদ ডক্টর অমিত, খুব ভালো কোশ্চেন করেছেন। আসলে মূত্রথলি পাথর দুইভাবে হতে পারে। একটা হচ্ছে সে উপর থেকে নেমে আসতে পারে, অথবা শুধু মূত্রথলি তৈরি হতে পারে। সেক্ষেত্রে অ্যানাটমিক্যাল বা কোনো ধরনের বাধা থাকে, যেমন স্টিকটা থাকতে পারে ইয়াং মেলের, যাদের পেশাবের রাস্তা চিকন হয়ে যায়, পেশাব করতে পারে না। তো সেই ক্ষেত্রে দীর্ঘদিন ইউরিন জমে ইনফেকশন হয়ে ক্রিস্টালগুলো আস্তে আস্তে মানে ডেভেলপ করে বড় পাথর হতে পারে। আবার বয়স্ক পেশেন্টের হতে পারে যাদের এনলার্জ প্রোস্টেট আছে, সেই ক্ষেত্রে পেশাবের গতি বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হলেও পেশাব দীর্ঘদিন জমে থাকে। নর্মালি আমরা পেশাব করার পর পেশাবের থলি পুরো ক্লিয়ার হয়ে যায়, কিন্তু যখন বাধা থাকবে তখন কিন্তু পুরোপুরি পেশাব ক্লিয়ার হবে না, ওখানে জমা থাকে, কিছু অ্যাসিড পেশাব রয়ে যাবে। তো যখনই পেশাবটা রয়ে যাবে, ওখানেই আস্তে ক্রিস্টাল আস্তে। ফর্ম হবে, ইনফেকশন হবে, ইনফেকশনটা ক্রিস্টালকে আরো বাড়াবে, Right. একটা একটার সাথে জড়িত, যার ফলে এটাতে পাথরটা আস্তে আস্তে বড় হবে। এটা মানে শুধু পেশাব থলিরই পাথর। একেবারেই। এবং সেক্ষেত্রে আসলে এটা বুঝে কিভাবে রোগীরা? রোগী বলবে যে পেশাবের জ্বালা পড়া, পেশাব ক্লিয়ার হয় না, এবং সবচেয়ে মানে পেশাবের থলির জন্য রোগী বলবে, স্যার আমি পেশাব করছিলাম, হঠাৎ করে পেশাবটা বন্ধ হয়ে বন্ধ গেল, হয়ে গেল। পরে আমি লাফ দিলাম, এক ডান বাম কাত হলাম, আবার পেশাব শুরু হলো। মানে ওটা যখন obstruct করে দিল অবস্ট্রাক্ট করে পাথরটা। দিয়ে পেশাবের থলির মুখটাকে, ব্লাডার নেকটাকে যখন আসে, পেশেন্ট যখন পজিশন চেঞ্জ করে, ও আবার সরে যায়, আবার পেশাব হয়। আচ্ছা, এটা কিন্তু খুবই খুবই আসলে দারুণ important। একটি সিম্পটম, এবং এটা রোগীরা এই ধরনের রোগীরা এসে symptom-ই বলে, রোগীরা এসে আসে, বলে। সে নিজেও বুঝতে পারে যে সে শরীরে- বুঝে যায় কিভাবে পেশাব করতে হবে, সে লাভ দেয়, ডান বাম কাত হয়, আবার পেশাব করে। আচ্ছা, এটি আসলে চমৎকার করে বললেন। আরেকটি কথা, যে অনেক সময় কিছু মিথ রয়েছে, যেমন এই পাথরের ব্যাপারে। জি, জি। অনেকে মনে করেন যে যে ক্যালসিয়াম বেশি খাওয়া যাবে না, তাহলে পাথর হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে এই খাবারটি খাওয়া যাবে না, পাথর হবে, অথবা এটা না খেলে পাথর হবে। এই ধরনের খাবার মানে মিথগুলো, যে আপনারা কি কি ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করেন না, রোগীদের কাছে? মিথ তো আসলে আমাদের দেশের মানুষ তো কুসংস্কারে বিশ্বাসী। তো একটা হচ্ছে যে আপনার মানে একটু আগে বললাম যে যেসব পাথর 1/2 সেন্টিমিটারে কম, সেগুলা অটোমেটিক সাধারণত বেরিয়ে যাওয়ার বেরিয়ে সম্ভাবনা থাকে, right? যাবে, কিন্তু যেগুলা মোর দ্যান 1/2 সেন্টিমিটার সেগুলো সহজে বাড়াবে না, সেগুলোকে ইন্টারভেন করতে হতে পারে। তো মিথ হচ্ছে যে একটা মানুষ ভাবে যে আমি কবিরাজি করলাম বা হোমিওপ্যাথি করলাম, মানে আমার হোমিওপ্যাথির প্রতি কোনো ধরনের মানে বিরাগ ভাজন না, আমি খালি বলছি, রোগীরা এসে বলে তো পড়ে গেছে স্যার, হ্যাঁ, তো স্টাগানা পাথর তো আর পড়বে না, পড়বে না, বা সাইজে বড় পাথর তো আর পড়বে না। আবার অনেকে বলে পাথরকুচির পাতা খেলে এটা পাথরটা মানে পড়ে যাবে, কিন্তু সেটা হবে রিভার্স, কারণ পাথরকুচির পাতাতে থাকে অক্সালেট, সেটা আরো পেশেন্টের আছে বাড়াবে। আরো অক্সালেট যাচ্ছে বলে তার পাথর হচ্ছে, সে আরো অক্সালেট খাচ্ছে, তাহলে পাথরটা আরো বাড়বে। তো এই ধরনের মিথ এবং এই ধরনের কুসংস্কার মানে যাতে রোগীরা মানে এটা থেকে বাইরে আসতে পারে, এই জন্য আপনাদের এই ধরনের মানে অনুষ্ঠান করলে রোগীরা আরো জানতে পারবে। নামেই বিভ্রাট, পাথর নামই কুচি বিভ্রাট, করে পাথর ফেলে, কুচি আসলে করে তা ফেলে। না। আসলে তা না, আসলে করে উল্টাটা। আমরা যদি একটু চিকিৎসার মধ্যে যাই, একদম সায়েন্টিফিক যে চিকিৎসাটি রয়েছে, বিশেষ করে কিডনির পাথর অপারেশনের মানে অপসারণের ক্ষেত্রে একটি সময় মানুষ অপারেশন করতে বা ওপেন করতে ভয় পেত। তো এখন কিন্তু অনেক আধুনিক চিকিৎসা এসেছে। বর্তমান সময়ে কিডনির এই আধুনিক চিকিৎসাগুলো কি কি, সেটা যদি আমরা। ধন্যবাদ ডক্টর অমিত। একসময় মানে 25 বছর আগে তো আসলে আমাদের দেশে কিডনি পাথর, ইউরেটার পাথর, সব ধরনের পাথরই বেশিরভাগই মানে ঢাকার বাইরে তো বেশিরভাগই, এখনো ঢাকার বাইরে ওপেন করা হয়, কিন্তু এখন তো অ্যাকচুয়ালি আমরা কিডনি, ইউরেটার, ব্লাডার পাথর কোনো ধরনের ওপেন সার্জারি আমরা কাটাছেঁড়ার যাই মধ্যে না, যান না। কোনো ধরনের কাঠামোর মধ্যে যাই না। আমরা এখন সবচাইতে কমন যেটা লেটেস্ট যেটা ওয়ার্ল্ডে আছে, আমাদের দেশে অ্যাভেলেবেল অনেক জায়গাতে, এবং আমাদের কেপিজিতেও অ্যাভেলেবেল করেছি আমরা, সেটা হচ্ছে লেজার লিথোট্রিপসি। লেজার দিয়ে আমরা যেটি আমরা আসলে একটু দেখতে স্ক্রিনে পারি। দেখতে জি, পাচ্ছি sure, আর কি, sure। একটু ওই যে দেখাচ্ছি। পাথর দেখা যাচ্ছে, একটা পাথর বিগ দেখতে পাচ্ছি, স্টোন, হ্যাঁ। রেনাল পেলভিস রাইট সাইডে। হ্যাঁ, তাহলে তাহলে মানে এই পাথরটি যখন আপনারা যখন নির্ধারণ করেন যেটা একটি অপসারণ করতে হবে বা লেজারের মাধ্যমে, তাহলে যে লেজার আসলে কি করে মূলত, মানে এই টেকনিকটা আসলে কি, ধন্যবাদ। কিভাবে করেন? লেজারটা আমরা এইসব ক্ষেত্রে পুরো রোগীকে অজ্ঞান করা হয়, কারণ আমি যখন রোগী যখন অজ্ঞান না করি, আমরা অ্যানাস্থেসিয়া যদি আংশিক দেওয়া হয়,
রোগী যদি কথাবার্তা বলে তাহলে লেজার লাইটটা অন্যদিকে চলে যেতে পারে। আচ্ছা। কিন্তু তাকে পুরো অজ্ঞান করতে হবে এবং আমরা পেশাবের রাস্তা দিয়ে আমরা স্পেশাল রেনোস্কোপ আছে আমাদের, হ্যাঁ এটা একদম কিডনির ক্যালিক্সে যেতে পারি আমরা। একদম ক্যালিক্সে গিয়ে বা পেলভিসে গিয়ে পাথরটাকে আমরা লেজার ফাইবার দিয়ে লেজারটা ফায়ার করি। ফায়ার করলে লেজারের ভিতরে, লেজারটা আসলে একটা হিট, রাইট আমাদের বডিতে পানি আছে ইউরিন, আমরা মেশিনের ভিতর দিয়ে পানি দিই, ওই লেজারটা গিয়ে প্রথমে পানিটাকে সে ভ্যাপোরাইজ করে ফেলে। Right. এই ভ্যাপরটা গিয়ে পাথরটাকে হিট করে এবং পাথরের ভিতরেও পানি আছে, আচ্ছা ওইটা আবার নিজে ভিতরে প্রচণ্ড গরমে এটা বাস্ট করে পাথরটাকে ফ্র্যাগমেন্ট করে দেয়। অনেক ধরনের মডেল মানে টাইপ আছে পাথর ভাঙার, একটা বালু করে দিতে পারি আমরা, টুক ফ্র্যাগমেন্ট করে দিতে পারি, আবার পপকর্নের মতো ভাজতেও পারি। আচ্ছা মেশিনের মধ্যে সেট দিলে আপনার মেশিন এভাবে ভেঙে দিবে। right. হ্যাঁ, যে এখানে আমরা ডাস্টিং করছি, একদম পুরো গুঁড়ো পুরো গুঁড়ো বালু একদম করে দিচ্ছি। বালু করে দিচ্ছেন। আচ্ছা গুঁড়ো গুঁড়ো করতে হবে সেটাকে আবার তাহলে না, গুঁড়ো বালু করলে সুবিধা হচ্ছে আপনার বার করা লাগবে না, ও আচ্ছা ও পেশার সাথে বাড়ায় যাবে, বেরিয়ে যাবে ফ্র্যাগমেন্ট করলে সেই ক্ষেত্রে বার করতে হতে বের পারে। করতে হতে পারে। তো মোস্ট অফ দ্য কেস আমরা ফ্র্যাগমেন্ট করি না, ডাস্টিংই করে দিই। ডাস্টিং আর করলে কিছু কিছু পাথরের সেন্টারে যে পাথরগুলো শক্ত থাকে ওইটার ডাস্টিং করতে সময় লাগে বিধে আমরা মাঝে মাঝে ফরসেপ দিয়ে টেনে নিয়ে চলে বার করে আসি। তাহলে একেবারে স্পটে যে সেটাকে স্পটে গিয়ে একদম মানে ভেঙে ফেলে। সরাসরি নিয়ে এটা কিন্তু যেসব পাথর 2 সেন্টিমিটার পর্যন্ত ওইগুলো করা যাবে, আচ্ছা কারণ লেজারের সময় লাগে। রাইট তো যেগুলো স্ট্যাগন আপনি যেটা বললেন ওইটা কিন্তু লেজার দিয়ে আমরা এখন করতে পারি না, পারি তাই 2-3 সেটিংয়ে করতে হবে। সেক্ষেত্রে আমরা করি পিসিএনএল, পারকুটেনিয়াস নেফ্রোলিথোটমি। সেটা পিঠের নিচে ছিদ্র করে একটা বার হোলের মতো করে জাস্ট একটা ছিদ্র করে ওখান থেকে একটা নেফ্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখে আমরা দেখে পাথরটাকে আমরা স্পেশাল যন্ত্র আছে শক পালস লিথোট্রিপসি, যেটা পাথরটাকে গুঁড়া করে দিলে এবং সাক করে নিয়ে আসবে। তাহলে আর মানে কিডনি থেকে এটা পাথরের গুঁড়ার সাথে মাইক্রোবগুলা ব্লাডে যেতে পারবে না, রোগীর জ্বর আসবে না। অথবা লেজার দিয়েও আমরা করতে পারি পিসিএনএল, লেজার দিয়ে লেজার দিয়ে করা যায় এবং শক পালস দিয়ে করা যায় এবং নিউমেটিক লিথোট্রিপসি দিয়েও করা যায়, অনেকভাবেই করা যায়। তো এখন আসলে আমরা ওই লেজার আর পিসিএনএল ছাড়া আর কোনো স্টোন আমরা ম্যানেজমেন্টে আর সব যাই না। তারপরেও আমরা যখন এইসব অপারেশন করি রোগীদের কাছ থেকে আমরা ওপেনের কনসেন্ট নিই, যদি কোনো যদি কারণে কোনো কারণে লাগে ওপেন আপনার আলটিমেট মানে আমরা বলেই রাখি ওপেন লাগলেও রাখতে পারে। যেমন মনে করেন আমাদের দেশে এখন একটা ভূমিকম্প হলো, কারেন্ট নাই, আমরা তো অপারেশন করি, আপনার তো কারেন্ট নাই, একদম একদম সেক্ষেত্রে ওপেন করতে হইতে মানে পারে, কখন পরিস্থিতি বিবেচনা করে। এবং একটি সময় যখন আসলে একটা বড় পরিবর্তন শুরু হলো, মানে এক্সট্রা কর্পোরাল শক ওয়েভ লিথোট্রিপসি দিয়ে মানে আমরা শুধু স্টোন ক্রাশ করে মানে কয়েকটা সেটিংসে নিয়ে আসতো। এটা 90 দশকে বেশি 90 হতো, দশকে। শুরু হলো। এটা ছিল তখনকার মানে সময় চয়েস, ওয়ান অফ দ্য চয়েস, ইএসডব্লিউএল এক্সট্রা কর্পোরেট। রোগীর বাইরে বডি থেকে একটা শক ওয়েভ দেওয়া হয়, ওটাকে আল্ট্রাসোনো বা এক্সরে গাইডেন্সে পাথরটাকে দেখে ওটাকে ক্রাশ করে দেওয়া হয়। এটা আমরা যখন ছাত্র অবস্থায় ছিলাম 90 দশকে তখন এটা আমরা দেখেছি, করেছি। কিন্তু এখন সেটাতে সমস্যা দেখা যাচ্ছে যে পরবর্তীকালে 10-15 বছর পরে এই রোগীগুলার কিডনি টেকগুলা কিছুটা শক ওয়েভের কারণে ফাইব্রোসিস হয়ে যেত, শক্ত হয়ে যেত, কিডনির ফাংশনটা কিছু কিছু ক্ষেত্রে হ্যাম্পেয়ার হতো। তো সেই কারণে এখন এটাকে লিমিটেড ব্যবহার করা হয়, স্যান্ডউইচ থেরাপি হিসেবে ব্যবহার করা হয়। আমি মনে করেন পিসিএনএল করলাম, একটা ফ্র্যাগমেন্ট রয়ে গেল, কোনোভাবে ওখানে আনা গেল না, সেক্ষেত্রে ইএসডব্লিউএলটা করা যায়, এখনো করা হয়। আর এখন সবচেয়ে নতুন আসছে যেটা আপনার মানে আরআইআরএস, রেট্রোগ্রেড ইন্টারনাল সার্জারি, মানে আমরা ইউরোথ্রা দিয়ে গিয়ে কিডনিতে গিয়ে পাথরটাকে দেখি, আবার একই সাথে পিসিএনএলও করি। ও আচ্ছা, দুইটা একসাথে করা যেতে পারে। আচ্ছা, এটা তো একেবারে মানে লেটেস্ট টেকনোলজি। আমরা একটু যদি আরেকটু সামনের দিকে যাই, যে এই পাথরগুলো ডিটেক্ট করার জন্য বিশেষ করে ইউরেটারি স্টোন, আমরা যদি পরবর্তী ধাপে যে অনেক সময় আল্ট্রাসাউন্ডে অথবা এক্সরেতে একটা কনফিউশন তৈরি হয়, বোঝা যায় না, তো এটাকে ডিটেক্ট করার জন্য আধুনিক যে ইনভেস্টিগেশন রয়েছে ল্যাব, আপনারা কোনটি করেন মূলত? এখন তো আমাদের চয়েস হচ্ছে সিটি স্ক্যান, সবচেয়ে ভালো। তো সিটি স্ক্যান করে আমরা দেখি পাথরটা কোথায় আছে, পাথরটা কি ওষুধের মাধ্যমে বা পানি খেতে বলে, রোগীকে লাফালাফি করতে বলে এটা পড়বে কি পড়বে না। আমরা অনেক সময় দেখি পাথরটা সাপোজ 5 to 6 সেন্টিমিটার, পাথরের শেপটা লম্বাটে, যদি পাথর মনে করেন একটা পাথর 5 মিলিমিটার বা 6 মিলিমিটার, কিন্তু পাথরটা লম্বা, এই ধরনের লম্বাটে পাথর কিন্তু পড়ে যায়। আবার যদি পাথর হয় 4 কোনা তাহলে মানে এবড়ো থেবড়ো, সে কিন্তু আসবে না। এতে পাথরের সাইজ, পাথরের শেপ, পাথরের পজিশন, রোগীর বয়স,
সবকিছু সবকিছু বিবেচনায় মিলে আমরা ট্রিটমেন্ট দেই। তো যেগুলো পড়ে যাবে সেগুলো আমরা ওষুধপত্র দিয়ে দিই, রোগীকে পানি খেতে বলি, ডায়োটিক্স দেই, রোগীকে লাফঝাপ করতে বলি এবং ছাঁকনিতে পেশাব করতে বলি, হ্যাঁ, যাতে পাথর সে- পড়লে যাতে দেখতে সে পারে। দেখতে পায় এবং সেক্ষেত্রে উপচার করা কিছু যায়। কিছু পাথর আমরা মানে মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে, কনজারভেটিভ দিয়ে আমরা তাকে পাথর ফ্রি করে দিতে পারি। আবার যেগুলা এগুলোতে যাবে না সেক্ষেত্রে তাকে ইন্টারভেন করতে হয়। লেটেস্ট সার্জারিগুলোই তাকে আমরা সব জায়গায় আমরা এখন তাকে অফার করি। নিউমেটিক লিথোট্রিপস আছে সব জায়গাতে অ্যাভেলেবেল, লেজার সব জায়গাতে নাই। তো এগুলো এখন মডার্ন টেকনোলজি আমাদের সব জায়গাতে মোটামুটি আছে, বড় বড় হসপিটালগুলোতে। আর আমরা আমাদের কেপিজি হসপিটাল যেটা এখন আছে সাভার ইপিজেটের পাশে, ওখানে আমরা ওই মোটামুটি যেহেতু শ্রমঘন এলাকা, এই জন্য আমরা চিন্তাভাবনা করে ওই লেজার একটা কিনেছি যাতে 1 লাখের Affordable হয়। 1 লাখের মধ্যে রোগীরা পাথর থেকে ফ্রি হতে পারে, যেটা অন্য অন্য জায়গায় বেশি আরও। জি, এটি একটু ভালো কথা। আরেকটি কথা আমি বলতে চাচ্ছি যে ইউরেটারের যদি অনেক দূরবর্তী বা ডিস্টাল পার্টে যদি হয়, সেক্ষেত্রে আপনারা রেট্রোগ্রেডলি মানে হয়তো পিনাল অ্যাপ্রোচে যে ওটাকে নিয়ে আসা কি কঠিন হয় কিনা বা না কখনো না, open ওইটাকে করতে হয় নিয়ে কিনা? আসা আগে ওইটাকে আগে ক্রাশ করতে হবে। আগে ক্রাশ করে ছোট সাইজ, আপনি যদি নিয়ে আসতে চান তাহলে তো ইউটা ছিঁড়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে আগে এটাকে ক্রাশ লেজার দিয়ে করতে, লেজার দিয়ে বা নিউমেটিক লিথোট্রিপস দিয়ে ক্রাশ করতে হবে। আচ্ছা, সেটা করার পর তারপরে আপনারা নিয়ে আসেন। এবং পাথরটা অপারেশন করার পর আমরা একটা চিকন টিউব দিয়ে রাখি, এটাকে বলে ডিজে ডিজে স্ট্যান্ড। স্টেন বলে। হ্যাঁ, ডিজে স্ট্যান্ডে দিয়ে রাখি যাতে পেটেন্সিটা মেনটেন হয়, ফ্রাগমেন্ট বা অন্যান্য হাইড্রোফিসগুলো তাদের সাবসাইড করে যায়। পরে 2 উইকস পরে ওইটা আমরা একটা ছোট ডে কেয়ারে প্রসিডিউরে এটা খুলে দিই। ওটা খুলে দেয়। ওটা খুলে দেয়। ও, এটা খুবই চমৎকার বিষয়। এবং ইউরিনারি ব্লাড বা মূত্রথলির পাথরগুলো যদি বড় সাইজের হয়, সেক্ষেত্রে আপনারা কি সেক্ষেত্রে ভাবেন? আমরা কারণ ওই এটা তো আসলে খুব ন্যারো একটা প্যাচ। জি না, আমরা ওই ইউরোচ্ছা দিয়ে গিয়ে এই বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে আমাদের। একটা হচ্ছে আমরা সিস্টোলিথোট্রিপসি করি, ম্যানুয়াল প্রেসার দিয়ে কিছু পাথর আমরা ক্রাশ করে দিই, যেগুলো ছোট। আর যেগুলো বড় মানে 2-3-4 সেন্টিমিটার 5 সেন্টিমিটারও থাকে, এর চেয়েও বড় থাকতে পারে, সেগুলো আমরা সিস্টোস্কোপ দিয়ে শক পাস দিয়ে ওটাকে ক্রাশ করে ওটাকে শোষণ করে নিয়ে আসে মেশিন, অথবা লেজার দিয়েও করা যায়। আচ্ছা, মানে মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাকে পাথরটাকে ভেঙে ফেলা হয়, ভেঙে তারপরে আর অন্যান্য মডালিটিও আছে, ওটা আমরা ল্যাপারোস্কোপি এগুলি করতে পারি। ল্যাপারোস্কোপি দিয়ে আমরা ওই রেনাল স্টোন, পেলভিস স্টোন, পাইলোরিথোটমি করে আনতে পারি। জি, তারপরে ইউরিটারিক স্টোনও ল্যাপারোস্কোপি করা যায় এবং ব্লাডার স্টোনও ল্যাপারোস্কোপি দিয়ে করা যায়, কিন্তু এখন এগুলো কম করা হয় যেহেতু আমাদের বেটার অপশন সহজ আছে। অপশন রয়েছে। হ্যাঁ, ন্যাচারাল অরিফিস দিয়ে আমরা যেতে পারছি। এটি আসলে একটি সুবিধা, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পেশেন্ট ফ্রেন্ডলি এবং পেশেন্টের কোনো কাটা ছেঁড়া দাগ এগুলো, এবং ডে কেয়ার সার্জারি, সকালে আসবে করে সন্ধ্যায় চলে যায়। চলে যেতে পারবে। এটা খুবই দারুণ একটি বিষয় বলেছেন। আমরা তো আসলে অনেক সময় শহর কেন্দ্রিক আসলে কথাগুলো চিন্তা করছি, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর কথা যদি আমরা চিন্তা করি, একেবারে প্রত্যন্ত অঞ্চলে ইউরোলজির এই সুবিধাগুলো আসলে কি আমরা ছড়িয়ে দিতে পেরেছি কিনা? না, দুঃখজনক হলেও সত্যি যে আমাদের আর্থসামাজিক কারণে তো প্রান্তিক জনগোষ্ঠীর এটা এখনো আমাদের অ্যাভেলেবেল হয় নাই। তো আশা করি অদূর ভবিষ্যতে এর প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিও আমাদের দায়িত্ববোধ থেকে এবং আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের সংখ্যা গ্র্যাজুয়ালি বাড়ছে, তারা সবাই গ্রামে যাচ্ছে এবং যার ফলে প্রান্তিক জনগোষ্ঠীও এখন এটার আওতায় চলে আসছে। মানে এটা সার্ভিলেন্সের আওতায় চলে চলে আসছে, সুবিধার আওতায় চলে আসছে। আমরা যদি একটু চিন্তা করি যে এই পাথর অপসারণের পর অনেকেই আশঙ্কায় থাকেন পুনরায় আবার তার পাথর, বিশেষ কিডনি স্টোন যারা রয়েছেন, এটি একেবারে কমন একটি সংখ্যা। এই ধরনের রোগীদেরকে আপনার কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন ভবিষ্যতে যাতে পাথর না হয়? হ্যাঁ, ধন্যবাদ ডক্টর অমিত, এটা খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আপনি করেছেন। পাথর আসলে এটা একটা মেটাবলিক প্রবলেম কিডনির। তো পাথর যার যতদিন পেশেন্ট বেঁচে থাকবে এবং তার কিডনি ভালো থাকবে, কিডনি কিন্তু প্রন টু প্রোডাক্ট স্টোনস। আচ্ছা, তো এই কারণে আমাদের অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে পাথরটাকে নিয়ে অ্যানালাইসিস করা, এটা কি ধরনের স্টোন, এটা কি ক্যালসিয়াম অক্সালেট স্টোন, মানে ক্যালসিয়াম ফসফেট স্টোন, ইউরিক অ্যাসিড স্টোন, নাকি ইনফেকশনের কারণে স্টুভাইট স্টোন। আর সিস্টাইন স্টোনও আছে, সেটা আমাদের দেশে কম। তো আমরা আগে দেখব যে কি ধরনের কম্পোনেন্ট দিয়ে তার পাথরটা আছে, এবং সেই যদি ক্যালসিয়াম অক্সালেট স্টোন হয় আমরা রোগীর বলবো আপনি অক্সালেট মানে শাক টাক ইত্যাদি ইত্যাদি, পালং শাক, বাদাম, পটেটো চিপস, ফাস্টফুড এগুলো কম খাবেন, যেগুলা ফাস্টফুডে থাকে যেগুলো কম খেতে হবে। এবং ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে, যার গাউট থাকে যেসব পেশেন্টের,
হাইপার ইউরিক অ্যাসিড যে ক্রিস্টাল ফর্ম করে, সেক্ষেত্রে তাকে ইউরিক অ্যাসিডের ট্রিটমেন্ট করতে হবে। তো পাথর অনুযায়ী তাকে খাদ্যাভ্যাস আমরা ডায়েটিশিয়ানের কাছে পাঠাই দিই, ডায়েটিশিয়ান তাদেরকে ডায়েট চার্ট দিয়ে দেয়, কিন্তু দুঃখজনক হলেও রোগীরা ডায়েট মেনটেন করে না। সেটি হ্যাঁ, তো ডায়েট মেনটেন করলে, স্পেসিফিক ড্রাগ খেলে, এই মেটাবলিক কারেকশনগুলো হয়ে গেলে আপনার স্টোন ফ্রি থাকা যায়। আচ্ছা, এটি একটি বিষয়। এবং অনেকেই ধারণা যে যাদের গল ব্লাডার স্টোন থাকে বা অন্যান্য জায়গায় স্টোন থাকে তাদের আবার এখানে স্টোন হওয়ার, মানে স্টোন হওয়ার প্রবণতা যাদের বেশি। না, এটা এটা কি গল আসলে ব্লাডার স্টোনের সাথে সাথে এটা কোনো not relevancy নেই? related। অনেকেই এটা একটা আসলে myth। ধারণা করে থাকে। আচ্ছা, তাহলে কিডনির এই ব্যাপারগুলোকে আমাদেরকে মেনটেন করতে হবে। পানি খাওয়ার ব্যাপারে আপনারা গুরুত্ব দেন যে দিনে কত পরিমাণ পানি আসলে খাওয়া উচিত? না, দিনে পানি বলতে বোঝাচ্ছে যে টোটাল লিকুইড ফ্লুইড আর কি। 3 লিটার। আর যদি বেশি সে কাজ করে গরমে, তাহলে তো তার যাতে ইউরিনটা কনসেন্ট্রেট না হয় সেজন্য একটু বেশি পানি বা জলীয় পদার্থ খেতে হবে, তরল খাবার খেতে হবে, নিজেকে আসলে Hydrated হাইড্রেট রাখা। সেটি খুবই চমৎকার করে বলেছেন। আমরা আরেকটা একেবারে শেষের দিকে শুধু জানতে চাই যে ইউরোলজির যে আধুনিক বিশ্বে যে চিকিৎসা চলছে, অনেকেই দেখা যাচ্ছে বাইরে থেকে চিকিৎসা করে আসেন, আপনাদের এখানে করেন, আমরা আসলে কতখানি কাছাকাছি যেতে পেরেছি? না, আমার তো মনে হয় না আমাদের বাইরে বিশ্বে যা আছে আমাদের দেশে সবই আছে। সবই আছে, সবই কাজে আছে। এর জন্য আর বাইরে যাওয়ার প্রয়োজন নেই। এখন কেউ যদি প্রেস্টিজের কারণে যেতে চায় যেতে পারে, যেমন করোনার সময় কিন্তু কেউ যেতে পারতো না বিদেশে, সব চিকিৎসা আমাদের দেশে হইতো। আপনি জানেন মনে হয়, হ্যাঁ, অবশ্যই। 20, 21, 22 সালে তখন তো করোনা ছিল, সব চিকিৎসা আমরা করতাম। হ্যাঁ, বিশ্বে যা যা চিকিৎসা আছে পাথরের সবই বাংলাদেশে অ্যাভেলেবল। ঢাকা, নট অনলি ঢাকা শহর, বড় বড় সিটিতেও অ্যাভেলেবল। মানে যেটা রাজশাহী, সবচেয়ে খুলনা, চিটাগাং, লেটেস্ট টেকনোলজি অল অ্যাভেলেবল। বিদেশে যাওয়ার কোনো দরকারই নেই, বরঞ্চ বিদেশ থেকে আমাদের দেশে রোগীরা আসে চিকিৎসা করতে, কারণ এখানে স্বল্প খরচে। করা যায়। বিশেষ করে যারা নন রেসিডেন্ট বাংলাদেশি আমাদের এখানে প্রচুর আসে, তারা স্টোন ডায়াগনোসিস করে গালফ কান্ট্রিতে, ওখানে একটা অপারেশন করতে লাগবে 10 লাখ, আমাদের এখানে লাগে 1 লাখ, এবং একের পর এক আসতে থাকে। রাইট, এটি একটি খুবই খুবই কথা শোনালেন। ভালো এবং আমরা জিনিস। বিশ্বাস করি যে বাংলাদেশ ইউরোলজির চিকিৎসা, বিশেষ করে পাথরের চিকিৎসায় একেবারে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি ব্যবহার করবে এবং সেটি অব্যাহত থাকবে। ব্যবহার করছেন এবং অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। ডক্টর অমিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে কেপিজি স্পেশালাইজড হসপিটালস প্রেজেন্ট সুরক্ষার প্রতিদিনে আজকে আমরা কিডনির পাথর এবং মূত্রতন্ত্রের পাথর নিয়ে কথা বলেছি। যেটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে সেটি হচ্ছে যে পাথর নিয়ে বসে থাকা নয়। যদি কখনো পাথরের ডিটেকশনটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ ইউরোলজিস্টের পরামর্শ নেবেন, তার গতি প্রকৃতি, আপনার অবস্থান বিবেচনা করে সেটিকে যদি অপসারণ করতে হয় তাহলে সেটি করতে হবে, না হলে সেটি কিন্তু বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে এবং হঠাৎ করে কোনো এক সময় তীব্র ব্যথায় আপনি আক্রান্ত হতে পারেন এবং সেটি আপনার স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে পারে। কাজেই কিডনি পাথর নিয়ে আমাদের সচেতনতা বাড়াতে হবে এবং সুস্থ থাকার জন্য যে প্রয়োজনীয় খাদ্যাভ্যাসটি আমাদের প্রয়োজন এবং যত পানি এবং লিকুইড খাওয়া প্রয়োজন সেটিকে অব্যাহত রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।